দর্শক, দীর্ঘ ৪৫টি বছর সে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে। ভেবেছিল তার এই কুকীর্তির কথা কেউ কোনোদিন জানতে পারবে না, তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। কিন্তু একটা প্রবাদ আছে না, বাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মোজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকেই পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। রাজনৈতিক বোদ্ধারা একেবারে বুক ফুলিয়ে দাবি করছেন, মোজাফফরের ওপর যে লেভেলের জিজ্ঞাসাবাদ চলছে তাতে সে পেটের সব সত্য উগরে দিতে বাধ্য। আর সে মুখ খুললেই বেরিয়ে আসবে ১৯৮১ সালের সেই ভয়ঙ্কর ১৩ দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টার মাইন্ড হিসেবে কে পেছনে থেকে কলকাঠি নেড়েছিলেন তার পুরো কাঁচা হিসাব এখন বের হয়ে আসবে। ২০২৪ সালে ক্ষমতা হারিয়ে ভারতে পালানো শেখ হাসিনা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি ৪৫ বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। কারণ ২০২৬ সালের ১৬ই জুলাইয়ের পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পুরোপুরি অ্যাকশন মোডে আছেন। বাবার সাথে হওয়া সেই চরম বেইমানি আর অন্যায়ের বদলা নিতে তিনি যে কতটা মরিয়া তা মুজাফফরের গ্রেফতারে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। বর্তমান সরকারের এই জিরো টলারেন্স নীতি দেখে অনেকেই ধারণা করছেন দোষীদের যে কোনো মূল্যে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে। মোজাফফরের মুখ থেকে ঠিক কী কী তথ্য বেরিয়ে আসার অপেক্ষায় আছে, আর এই পুরো ঘটনাকে ঘিরে সরকারের পরবর্তী টার্গেটই বা কী হবে, এখন সবার মুখে মুখে শুধু এই একটাই আলোচনা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক চরম উদারতার পরিচয় দিয়ে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারতের মাটি থেকে বাংলাদেশে পা রাখেন তিনি। কিন্তু এই চরম উদারতার প্রতিদানে যে এমন একটা ভয়ঙ্কর গোপন চক্রান্তের জাল বোনা হবে, সেটা তখন দেশের সাধারণ মানুষ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় অর্থাৎ ৩০ মে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দেশ হারায় আধুনিক বাংলাদেশের কারিগর এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই ১৩ দিনের ব্যবধান কোনোভাবেই নিছক কোনো কাকতালীয় বিষয় হতে পারে না বলে মনে করছেন বোদ্ধারা। তাদের পরিষ্কার যুক্তি হলো, ওপার বাংলায় বসে যে পাকা ছক তৈরি করা হয়েছিল এটি ছিল তারই চূড়ান্ত বাস্তবায়ন। ডিবি কার্যালয়ে করা জেরায় এখন সেই থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে আসতে শুরু করেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবেই একটা মস্ত বড় ফাঁদ পাতা হয়েছিল বন্দর নগরী চট্টগ্রামের সেই ফাঁদটা এমনভাবে পাতা হয়েছিল যে স্বয়ং রাষ্ট্রপ্রধানও সেই বিপদের আঁচ করতে পারেনি। রাষ্ট্রপ্রধানের সেই ঐতিহাসিক চট্টগ্রাম সফরটি কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না। তৎকালীন জেলা প্রশাসকের দেওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী ১৯৮১ সালের মে মাসে সেই সফরটি ছিল একেবারে হুট করে নেওয়া একটি সিদ্ধান্ত। মূলত নিজের দলের ভেতরকার ঝামেলা মেটানোর জন্যই জিয়াউর রহমান কোনো ধরনের প্রোটোকল ছাড়াই হুট করে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই সুযোগ পেয়েছিল ষড়যন্ত্রকারীরা। প্রোটোকল ছাড়া এই সফরের সুযোগটাই তারা সবচেয়ে বেশি কাজে লাগায়। মোজাফফর ও তার গ্যাং কেবল মাঠে কাজ করেছিল ঠিকই, কিন্তু আসল ইশারা এসেছিল অনেক ওপর থেকে। বিশাল এই অপকর্ম বাস্তবায়নের জন্য যে মরণ ফাঁদ পাতা হয়েছিল তা এতটাই নিখুঁত ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। সেই মরণ ফাঁদের চূড়ান্ত পরিণতি দেশের মানুষ দেখতে পায় ১৯৮১ সালের ৩০ মে। বন্দর নগরী চট্টগ্রামের বুকে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। সার্কিট হাউসের চারপাশ জুড়ে এক অদ্ভুত এবং ভুতুড়ে নিস্তব্ধতা বিরাজ করছিল।
ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বৃষ্টির মতো ধেয়ে আসা সেই শব্দে তছনছ হয়ে যায় চারপাশের নিস্তব্ধতা। সেদিন ভোরে তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। তার বাসভবনের নিরাপত্তারক্ষী অত্যন্ত ঘাবড়ে গিয়ে ছুটে এসে জানান শব্দগুলো সরাসরি সার্কিট হাউস থেকে আসছে। এর কিছুক্ষণ পরেই সার্কিট হাউসের গ্যারেজে লুকিয়ে থাকা সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে ফোনে জানান সর্বনাশ হয়ে গেছে। একটি বিদ্রোহী চক্র ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মূল ভবনে ঢুকে পড়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সার্কিট হাউসে পৌঁছান, তখন সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। বিশাল প্রধান ফটকটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় হাঁ করে খোলা পড়েছিল। সেখানে সেনাবাহিনীর কোনো টহল দল বা প্রহরীর বিন্দুমাত্র উপস্থিতির টেরও পাওয়া যায়নি। দোতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষে দরজার ঠিক সামনে মেঝেতে পড়ে থাকা একটি সাদা চাদর সরাতেই বেরিয়ে আসে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার নিথর দেহ। একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বলয় কিভাবে এত সহজে ভেঙে ফেলা হলো, তা আজও এক বিশাল রহস্যের জন্ম দেয়। বোদ্ধাদের মতে কোনো হাই প্রোফাইল মাস্টার মাইন্ডের সরাসরি ইশারা বা আন্তর্জাতিক সিগন্যাল ছাড়া এত বড় নিরাপত্তা বলয় ভাঙা একেবারেই অসম্ভব। হত্যার সেই ভয়ঙ্কর ছক বাস্তবায়ন করেই চক্রান্তকারী বিশাল অপশক্তি থেমে থাকেনি। ঘটনার পর শুরু হয় তাদের নির্মমতার নতুন নাটক। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে চক্রটির একটি বিশেষ দল আবারও সার্কিট হাউসে ফিরে আসে। তারা রাষ্ট্রপতির নিথর দেহ একটি গাড়িতে তুলে নিয়ে যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায়। এক দুর্গম পাহাড়ি এলাকায় অত্যন্ত গোপনে এই দেহটি দাফন করা হয়, যাতে পৃথিবীর কেউ আর কোনোদিন সেটি খুঁজে না পায়। শহীদ জিয়ার বডি গুম করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই মেজর মোজাফফরের ওপর। মোজাফফর ভেবেছিল বাহারের গহীনে এই কুকীর্তি চিরকাল চাপা পড়ে থাকবে, কিন্তু তারা অহংকারের বশে ভুলে গিয়েছিল মানুষের হৃদয়ে স্থান পাওয়া কোনো নেতাকে মাটি চাপা দিয়ে মুছে ফেলা যায় না। পরবর্তীতে সেই দেহ উদ্ধার করে লাখো জনতার উপস্থিতিতে অত্যন্ত সম্মানজনকভাবে দাফন করা হয়। দর্শক, আপনাদের কি মনে হয় ৪৫ বছর পর এই সত্যগুলোর সামনে আসার মাধ্যমে কি ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।